এখানে 11টা সমাধান করে ফেলছি, আর 3টা করে এটা আগে দিব, তারপরে হচ্ছে যা আছে ওগুলো বললেন। ভাই তাহলে ক্লাস শুরু করতেছি আমি, সবাই একটু খেয়াল করেন। সম্পূর্ণ দেখা যাচ্ছে না, আচ্ছা একটু জুম কমাই দিই। হাইড্রোলিক্সের সব সমাধান দিয়ে দেবেন আজকে? হ্যাঁ দেখি কত দূর পারি, আসি রাতের মধ্যে দিয়ে দিব আজকে আর কি, দেখি কতক্ষণ লাগে, সমস্যা নেই, যতটুকু পারি দিব, আর বাকিটা কালকে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করতেছি। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। সমাধান ভাই আমার কাছে মনে হয় দুইটা ম্যাচ ছাড়া সবগুলো সমাধান আছে। হ্যাঁ কিসের? একটা মনে নাই, মানে যে বাকি যা পড়াইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে মানে ফ্লুইড মেকানিক্সে। হ্যাঁ, ফ্লুইড মেকানিক্সে একটা বা দুইটা ম্যাথের মনে হয় সমাধান নাই। হ্যাঁ কালকে তো পরীক্ষা নিব, অবশ্যই এগুলো বারবার প্র্যাকটিস করা লাগবে। তো সমাধান যেটা নাই, মানে যার যেটা নাই সেটা বলবেন আর কি, এই ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে বললেন ওইটা। তাহলে যদিও ওই যে হচ্ছে ওইটা না দেই, ধরেন আজকে ম্যানোমিটার দিলাম না, এখন যদি কারো ম্যানোমিটার একটা প্রবলেম থাকে ওইটা সমাধান করে দিব আজকে, বুঝছেন? ক্লাস শেষে আর কি আমি সমাধান দিয়ে দিব, বোঝা তো বুঝছেনই মোটামুটি। আচ্ছা তাহলে এই চ্যাপ্টারের নাম হচ্ছে, সমাধানগুলো দিয়ে হ্যাঁ পিডিএফ আকারে সমাধানটা দিলে আমরা দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিডিএফ করে দিয়ে দিব। ভাই সবাই একটু তাহলে মনোযোগ দেন। তাহলে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। আচ্ছা তাহলে স্ট্রেংথ মানে কি? স্ট্রেংথ মানে হচ্ছে সামর্থ্য, তাই না? স্ট্রেংথ মানে সামর্থ্য, মানে ম্যাটেরিয়ালস এর সামর্থ্য, বুঝছেন? এই মানে সাবজেক্টের নাম। তাহলে ম্যাটেরিয়ালস এর সামর্থ্য সম্পর্কে আমরা পড়াশোনা করব। তো এই বিষয়ের আজকের টপিকটা হচ্ছে টরশন, বুঝছেন? টরশন বা মোচড়, টরশন বা মোচড়। তো এই মোচড় দিতে গিয়ে আমাদের যে স্ট্রেসগুলো তৈরি হয়, সেই স্ট্রেসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, এই স্ট্রেসগুলো আজকে আমরা শিখবো। আচ্ছা কেমন, এই যে টরশন যে চ্যাপ্টারটা, ধরেন এখানে একটা শ্যাফট আছে, ধরে নিলাম এটা একটা শ্যাফট। এই শ্যাফটের আমি যদি বাম প্রান্তটা ফিক্সড করে দেই, এই বাম প্রান্ত ফিক্সড করে দিলাম, এখন ফিক্সড করে দিয়ে যদি এখানে একটা টর্ক প্রয়োগ করি, টর্ক, একটা টর্ক দিব, ঠিক আছে, টি পরিমাণ। এখন কথা হচ্ছে টর্ক বলতে কি বোঝায়, এটাকে আমার বোঝা লাগবে, টর্ক বলতে কি বোঝায়। এই টর্কটা হচ্ছে আমরা কোনো বস্তুকে ঘোরানোর জন্য যে বল প্রয়োগ করি, বুঝছেন? এই টর্কও একটা বল, এক ধরনের বল, যার এককটা হচ্ছে কি নিউটন মিটার। দেখেন একটা বস্তুকে যদি আমি সরাতে চাই একটা জায়গা থেকে, ধরেন এই যে এখানে একটা ক্যালকুলেটর আছে, এটাকে আমি যদি এভাবে একটা ফোর্স প্রয়োগ করি তাহলে কিন্তু এটা ডিসপ্লেস হয়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এটা হলো ফোর্স, মানে বল, যার এককটা হলো নিউটন। এর এককটা কি? নিউটন। তাহলে একটা বস্তুকে সরাতে হইলে আমরা বল প্রয়োগ করি, মানে ফোর্স প্রয়োগ করি। আর যদি কোনো বস্তুকে ঘোরাতে চাই, এই ক্ষেত্রে যে আমরা এভাবে কি মোচড় দেই না, আমরা যদি ঘোরাতে চাই, তাহলে এই ধরেন এই যে আমার হচ্ছে হাতে কলম আছে, তাহলে আমার ইচ্ছা হয়েছে কলম একটা শ্যাফট, এই শ্যাফটকে আমি ঘুরাবো। এক্ষেত্রে কি আমার এভাবে ফোর্স দিলে কি ঘুরবে? এই যে দেখেন, এই যে আমি ফোর্স দিচ্ছি, ফোর্স দিলে কি ঘুরবে? ঘুরবে না। ঘোরাতে চাইলে কি করতে হবে? এই যে এইভাবে একটা মোচড় দিতে হবে, তাই না? তার মানে আমি যা দিচ্ছি এখানে, এটাই হলো আমার টর্ক। মানে টর্ক হচ্ছে একটা বল, এক প্রকার বল যা কোনো বস্তুকে ঘোরাতে বাধ্য করে। টর্ক হচ্ছে এক ধরনের মোমেন্ট যা কোনো বস্তুকে ঘোরাতে বাধ্য করে, মানে কোনো বস্তুকে হচ্ছে রোটেট করায়, বুঝছেন? এটা তাহলে টর্ক হচ্ছে কি করে, একটা বস্তুকে ঘোরায়। তাহলে এই শ্যাফটে আমি কি প্রয়োগ করব? টর্ক, মানে টর্ক প্রয়োগ করব। তাহলে কি বস্তুটা ঘোরার চেষ্টা করবে। যেহেতু এই প্রান্তটা ফিক্সড অবস্থায় আছে, ফিক্সড, তাহলে এই বস্তু তো ঘুরবে না, কিন্তু ঘুরতে তো চেষ্টা করবে। তাহলে এই চেষ্টা করতে গিয়ে আমার এই যে এইখানে একটা মোচড় তৈরি হবে, বুঝছেন? মানে এটা একটু একটু বেঁকে যাবে আর কি, এটা একটু বেঁকে যাবে, মানে একটা একটা মোচড় খাবে। তাহলে এইখানে একটা মোচড় কোণ তৈরি হবে থিটা, বুঝছেন? এখানে একটা মোচড় কোণ তৈরি হবে থিটা। আর এই যে আমি তো দিলাম হচ্ছে টর্ক। এখন এই থিটার এককটা কি? থিটার একক আমরা জানি যে এটা আমাদের হয় রেডিয়ান। ডিগ্রি। হ্যাঁ, থিটার এককটা হয় রেডিয়ান বা ডিগ্রি, বা কি ডিগ্রি, মানে দুটোই হয়, কিন্তু আমরা হচ্ছে প্রবলেম করতে গিয়ে ব্যবহার করি হচ্ছে রেডিয়ান, বুঝছেন? এই চ্যাপ্টারে আমাদের যে প্রবলেমগুলো থাকে এগুলো করতে গিয়ে আমরা ইউজ করি হচ্ছে রেডিয়ান। এখন রেডিয়ানের সাথে ডিগ্রি একটা সম্পর্ক আছে, এটা আপনারা জানেন, যে পাই রেডিয়ান মানে কি? পাই রেডিয়ান, সি দ্বারা রেডিয়ান বোঝায়, পাই সি, মানে পাই রেডিয়ান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি।
যদি এটা মনে না থাকে তাহলে ত্রিভুজ নিয়ে চিন্তা করবেন। একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? পাই রেডিয়ান বা 180 ডিগ্রি। তার মানে হচ্ছে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে আমি হচ্ছে টর্ক সম্পর্কে বললাম যে টর্ক কাকে বলে। টর্ক হচ্ছে এক প্রকার মোমেন্ট যা কোনো বস্তুকে ঘোরায়, মানে কজেস টু রোটেট। একক হচ্ছে নিউটন মিটার। তারপরে তাহলে আমি যদি এখানে টর্ক প্রয়োগ করি, এই যে আমার যে প্রান্তটা ফিক্সড আছে এই প্রান্তটা কেটে যাইতে চাইবে। এখানে যে প্রান্তটা যে লাগানো আছে এখানে, মানে এখানে কাটতে চাইবে, এই বস্তুটা কেটে মানে চলে যেতে চাইবে, বুঝছেন? তাহলে যদি একটা বস্তুকে কাটা হয় বা কাটার চেষ্টা করা হয়, তাহলে সেই কর্তন তলে বা যেখানে আমরা কাটি সেই জায়গাতে একটা স্ট্রেস তৈরি হয়, যাকে আমরা বলি শিয়ার স্ট্রেস। যাকে আমরা বলি শিয়ার স্ট্রেস। খেয়াল রাখবেন কথা, শিয়ার স্ট্রেস। মানে শিয়ার স্ট্রেসটা তৈরি হবে কোনো বস্তুকে অবশ্যই কাটা লাগবে, না কাটলে তৈরি হবে না শিয়ার স্ট্রেস। মানে কোনো বস্তুকে কাটলে, কাটিং করলে ওই কাটিং প্লেনে যে স্ট্রেস তৈরি হয় সেই স্ট্রেসটাকে আমরা বলি শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস। আর স্ট্রেস মানে অবশ্যই কি বাধা থাকতে হবে, মানে বাধা না থাকলে তো স্ট্রেসই হবে না, তাই না? স্ট্রেস মনে রাখবেন, স্ট্রেসের বাংলাটা হচ্ছে পীড়ন। এই পীড়ন মানে হচ্ছে প্রতিরোধী বল, প্রতিরোধী বল ডিভাইডেড বাই এরিয়া, মানে প্রতিরোধী বল থাকা লাগবে। দেখেন আমি যদি এখানে একটা ধাক্কা মারি, তাহলে এই ধাক্কার কারণে আমি যে এখানে ধাক্কা দিচ্ছি আমার হাত কিন্তু নিচের দিকে যাচ্ছে না। দেখেন যাচ্ছে? যাচ্ছে না। এটা কেন যাচ্ছে না? কারণ আমি যে পরিমাণ ফোর্স দিছি, মানে টেবিলটাও, এখানে যে টেবিল আছে টেবিলটাও আমাকে বিপরীত দিকে সেই একই পরিমাণ ফোর্স দিয়ে কিন্তু এখানে স্থির অবস্থায় আমাকে রেখেছে, এই কারণে একটু যাচ্ছে না। তাহলে এই যে একটা প্রতিরোধী বল দিল, এই প্রতিরোধী বলটাকেই যদি আমি এরিয়া দ্বারা, মানে যে এরিয়া কাজ করতেছে সেই এরিয়া দ্বারা ভাগ করি, সেটা হলো পীড়ন। তার মানে পীড়ন বা স্ট্রেস যাই বলেন, এখানে প্রতিরোধী জিনিস থাকা লাগবে। প্রতিরোধী যেখানে, যেখানে কিন্তু বায়ু আছে, এই বায়ুতে যদি আমি বেলেট দিয়ে বায়ুকে কাটি, বাতাসকে কাটি, আমার এখানে কোনো বাধা প্রাপ্ত হবে না। এখানে কোনো বাধা প্রাপ্ত হবে না, সেখানে স্ট্রেস তৈরি হবে না। কিন্তু যদি একটা ওয়ালে গিয়ে ধাক্কা মারি, সেক্ষেত্রে ওয়াল বাধা দিবে, আমার স্ট্রেস তৈরি হবে। আমি যদি কোনো বস্তুকে কাটতে চাই, ধরেন এই যে এই খাতাটাই আছে, আমি যদি এখানে বেলেট দিয়ে কাটতে চাই, আমি কাটতে চাইবো কিন্তু খাতা কিন্তু বাধা দিবে, মানে কাটতে দিতে চাইবে না। আমি কি করব? ফোর্স করে কেটে ফেলবো। তাহলে আমি যেখানে কাটবো সেখানে আমার একটা স্ট্রেস হচ্ছে তৈরি হবে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝছেন। এখন এই যে এখানে যে কাটতে চাইবে, তাহলে এখানে একটা শিয়ার স্ট্রেস তৈরি হবে। একটা শিয়ার স্ট্রেস তৈরি হবে কোন প্রান্তে? ফিক্সড প্রান্তে, যে প্রান্ত ফিক্সড আছে। এবং সেই শিয়ার স্ট্রেসের ভ্যালুটা হবে টাউ ইকুয়াল টু 16t ডিভাইডেড বাই পাই ডি কিউব। বুঝছেন? এই স্ট্রেসটা তৈরি হবে। তাহলে স্ট্রেসের ভ্যালুটা হবে কি? 16 ইন্টু টর্ক, আর পাই তো কনস্ট্যান্ট, ডি হলো ডায়ামিটার। তার মানে যদি এরকম আমার কোনো শেপ থাকে, এর ডায়ামিটারটা লাগবে, বুঝছেন? ডায়ামিটার লাগবে, আর কি লাগবে? আর লাগবে টর্ক। এখন টর্ক। এটা সাধারণত গোলাকারই থাকবে, বুঝছেন? যে শ্যাপটা আছে এই শ্যাপটা গোলাকারই থাকবে। তাহলে গোলাকার থাকলে আমরা ডায়া পাবো, বুঝছেন? এখন যদি কোনো সময় যদি গোলাকার না থাকে, সেক্ষেত্রে কি করব? এরকম থাকলো, তাহলে যদি গোলাকার না থেকে অন্য কোনো থাকে, অন্যটা থাকবে না, তারপরে বলতেছি যদি অন্য কোনো শেপ থাকে, এখানে তো আমাদের ডায়ামিটার পাবো না, ঠিক না? এটা রেক্টেঙ্গল হোক বা স্কোয়ার হোক, সেক্ষেত্রে তো আমরা ডায়ামিটার তো পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমাদের হাইড্রোলিক ডায়ামিটার ব্যবহার করতে হবে। কি ডায়ামিটার? হাইড্রোলিক ডায়ামিটার, হাইড্রোলিক ডায়া। তো হাইড্রোলিক ডায়াটার সূত্র হচ্ছে 4 এরিয়া, মানে ক্রস সেকশনাল এরিয়া, ডিভাইডেড বাই পেরিমিটার, মানে পরিসীমা। বুঝছেন? যদি এরকম থাকে, মানে 4 এরিয়া, মানে এই যে এরিয়াটা আছে এই এরিয়া গুণ দিতে হবে, নিচে হলো পেরিমিটার মানে পরিসীমা। এই চার বাহুর যোগফল হবে তখন। রেক্টেঙ্গল হলে রেক্টেঙ্গল, স্কোয়ার হলে স্কোয়ার। তাহলে এটা কখন লাগবে? পাইলে তো থাকবে না, না? হ্যাঁ পাই, না পাই থাকবে পাইলে তখন যাবে না? না, থাকবে, অবশ্যই থাকবে। আমি শুধু ডায়াটা বের করতেছি, ডায়ার জায়গাতে ডায়া বসবে, কিউও থাকবে। মানে যদি আমার আচ্ছা এভাবে আচ্ছা। সার্কুলার না হয় তাহলে তো আমি ডায়া পাবো না, তাই না? ডায়া পাই আমরা গোলাকার জিনিসের ক্ষেত্রে। এখন যদি গোলাকার না হয় অন্য কোনো আকৃতির হয়, সেক্ষেত্রে আমরা হাইড্রোলিক ডায়াটা ইউজ করব। আর হাইড্রোলিক ডায়াটা কিভাবে বের করব তখন? 4 ক্রস সেকশনাল এরিয়া ডিভাইডেড বাই ওয়েটেড পেরিমিটার, বা পেরিমিটার শুধুমাত্র।
আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে শেয়ার স্ট্রেসটা যে বের করলাম 16t ডিভাইডেড বাই পাই ডি কিউব, এটা একটা সলিড শ্যাফটের ক্ষেত্রে বা নিরেট শ্যাফটের ক্ষেত্রে, মানে এই ধরনের একটা শ্যাফট ভিতরে ফাঁপা থাকা যাবে না, সলিড থাকতে হবে একেবারে নিরেট, মানে ভিতরে ফাঁপা থাকবে না, বুঝছেন? ফাঁপা থাকবে না। এখন কথা হচ্ছে যদি ফাঁপা থাকে সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই টাওয়ার 16t বাই পাই ডি কিউ থাকবে না, এই টাওটা হয়ে যাবে তখন 16t ডি নট মানে আউটার ডায়া ডিভাইডেড বাই পাই ডি আউটার টু দি পাওয়ার 4 মাইনাস ডি ইন্টারনাল টু দি পাওয়ার 4, বুঝছেন? তাহলে আউটারটার উপর 4 হবে মাইনাস ইন্টারনাল যে ডায়াট আছে তার উপরে 4 হবে, তখন এই টাওয়ার ভ্যালুটা কিন্তু এরকম হয়ে যাবে। আর আমরা এই যে শ্যাফট কেন ব্যবহার করি, এই শ্যাফটগুলোকে বেসিক্যালি আমরা পাওয়ার ট্রান্সমিট করার জন্য ব্যবহার করি। শ্যাফটের মাধ্যমে কি করি, পাওয়ার ট্রান্সমিট করি। ধরেন এপাশে একটা গিয়ার লাগাই দিলাম, হ্যাঁ, এপাশে একটা গিয়ারের মাধ্যমে শ্যাফটটাকে ঘুরাইলাম, এ সাইডে আবার কোনো কাজ করলাম, বা আমরা শ্যাফটটা ঘুরাই কোনো কাজ করলাম, যেমন এই যে ধান ভাঙানোর মেশিন আছে না, ধান ভাঙানোর মেশিন কি করা হয়, পুলি দুইটা পুলিতে বেল্ট ড্রাইভ এর মাধ্যমে মানে বেল্ট ব্যবহার করে আমরা শ্যাফটটাকে ঘুরাই। শ্যাফটটা ঘোরানোর কারণে, ভাই কার যেন অডিও মাইকটা এ হয়েছে, একটু অফ করেন ভাই। যেটা বলতেছিলাম, তাহলে ধান ভাঙানোর মেশিনে আমরা কি করি, আমরা কিন্তু শ্যাফট ঘোরানোর মাধ্যমে কিন্তু ধানকে ক্রাশিং করি, তাই না? তো ধানকে ক্রাশিং করলে কি হয়, ধানের উপরে যেটা থাকে ওইটা হচ্ছে এক সাইড দিয়ে বের হয়ে যায় আর চালটা আমরা পাই। তাহলে এই যে এখানেও কিন্তু আমাদের শ্যাফট ঘোরানোর দরকার হচ্ছে, তাই না? এখানে অবশ্য কোনো প্রান্ত ফিক্সড থাকে না, দুইটা প্রান্তই মুক্ত অবস্থায় থাকে, একটা প্রান্তকে আমরা হচ্ছে পুলি ব্যবহার করে বেল্টের মাধ্যমে ঘুরাই। আচ্ছা, তাহলে এই শ্যাফটের মাধ্যমে আমরা কিন্তু পাওয়ার ট্রান্সমিট করব। তো কথা হচ্ছে আমরা কতটুকু পাওয়ার ট্রান্সমিট করব, বুঝছেন? কতটুকু পাওয়ার আমরা ট্রান্সমিট করতে পারবো সেটার মান হচ্ছে পি 2 পাই এনটি ডিভাইডেড বাই 60। ভাই এই দেখি তো কার অডিও ইয়ে করা, একটু লক্ষ্য রাখেন সবাই। আচ্ছা, তাহলে পাওয়ার আমরা কি পাবো, 2 পাই এনটি বাই 60, যেখানে 2 তো বুঝতেছেন একটা সংখ্যা, পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট, এন হচ্ছে আমাদের আরপিএম মানে স্পিড, স্পিড যার এককটা হলো আরপিএম। এই আরপিএম হওয়ার কারণে কিন্তু 60 দ্বারা ভাগ করতেছি। দেখেন আরপিএম রিভলিউশন পার মিনিট, রিভলিউশন পার মিনিট, তো মিনিটে থাকার কারণে 60 দ্বারা ভাগ করলাম। এখন এটা যদি আমাদের মিনিটে না থেকে সাইকেল পার সেকেন্ডে থাকতো বা আরপিএস এ থাকতো, রিভলিউশন পার সেকেন্ড, বা হার্টসে থাকতো, হার্টস, হার্টস মানে তো সাইকেল পার সেকেন্ড মানে আরপিএস, শুধু আরপিএম থাকলে ভাগ হবে, আরপিএস হার্টস থাকলে এই 60 কিন্তু এখানে হবে না। আর এখানে একটা কি আছে, টর্ক আছে, তাহলে পি এর ভ্যালু হবে 2 পাই এনটি বাই 60, 2 পাই এনটি বাই 60, এটা সবাই একটু খেয়াল রাখবেন। আচ্ছা, সাধারণত আমরা স্ট্রেস কি জানি, সিগমা সমান কি জানি আমরা, স্ট্রেস মানে এফ বাই এ মানে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল এরিয়া কিন্তু এরিয়া আমাদের নর্মাল স্ট্রেস, এরিয়া নর্মাল স্ট্রেস তাই না, নর্মাল, নর্মাল স্ট্রেস। তাহলে এই নর্মাল স্ট্রেসটা কখন হয়, যখন এফ এর ভ্যালুটা কি হয়, হয় টানা বল নয় চাপা বল। ধরেন এরকম যদি একটা বল প্রয়োগ করা থাকে পি, এটা হলো টানা বল, মানে দুইটা সাইডে কিন্তু টানা হচ্ছে, দেখেন মানে বড় করা হচ্ছে, এটা টানা বল। আর যদি এটার উপরে যদি আমি এরকম ছিল এই বরাবর ফোর্স দিতাম, তাহলে এটা বলি আমরা চাপা বল, মানে দুটাই নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স দুই প্রকার, টেনসাইল ফোর্স আর একটা কম্প্রেসিভ ফোর্স। টেনসাইল ফোর্স, কম্প্রেসিভ ফোর্স, বাংলায় বলে টানা বল, চাপা বল। তাহলে এখানে আমরা বসালে নর্মাল স্ট্রেসটা কিন্তু আমরা পেয়ে যাব। আর ধরেন একটা কথা, এই যে কলমটা আছে, এই কলমটা আমি মাঝখান দিয়ে কাটবো, তাহলে আমি যদি এখানে কাটি তাহলে কোন স্ট্রেস তৈরি হবে, স্ট্রেস তাহলে শেয়ার স্ট্রেস তৈরি হবে। কেন শেয়ার স্ট্রেস তৈরি হবে, কারণ আমি বস্তুটাকে কাটতেছি, মানে মনে রাখতে হবে কাটিং করলেই শেয়ার স্ট্রেস, নির্দ্বিধায় কাটিং করলেই শেয়ার স্ট্রেস। তাহলে এই শেয়ার স্ট্রেসের ভ্যালুটা কেমন হবে, তাহলে এই শেয়ার স্ট্রেসের ভ্যালুটা হবে টাও, মানে শেয়ার স্ট্রেসকে তো আমরা টাও বলি, তাহলে টাও মানে হবে আমাদের কি, এফ বাই
এফ বাই এ এ যে বলটা দিলাম, এখন এফ এর ভ্যালুটা তো আমরা লিখবো নিউটনে, সমস্যা নেই যা থাকে। এখন এর ভ্যালুটা কেমন হবে এই কলমকে যদি কাটি, এই ক্রস সেকশনাল বরাবর যদি কাটি, এটার এরিয়া পাই ডি কেমন স্কয়ার হবে? বাই 4। পাই ডি স্কয়ার বাই 4। কেন পাই ডি স্কয়ার বাই 4? দেখেন আমি যেটা কাটতেছি, আমি যদি কাটি, আমার কাটার জন্য কাঁচিটা কোথায় লাগতেছে? কাঁচিটা যে জায়গাতে লাগতেছে সেই জায়গাটা কিন্তু ভাই গোল, দেখেন এরকম গোল না, মানে আমি কেটে ফেলতেছি কাঁচিটা যে যাইতে চাচ্ছে না এরকম একটা জায়গা কিন্তু কেটে ফেলতেছে, তাই না? এরকম গোল একটা জায়গা। তাহলে আমার এরিয়াটা হবে এটা কি? পাই ডি স্কয়ার বাই 4। এই জন্য এখানে হবে পাই ডি স্কয়ার বাই 4। আর নিউটন যা থাকে এটা ভাগ করলে আমাদের এখানে শেয়ার স্ট্রেস তৈরি হবে। আর এই যে শ্যাপটা ছিল, এখানে টর্ক দেওয়ার ফলে আমাদের এখানে যে শেয়ার স্ট্রেসটা তৈরি হয়, এটা এই যে মোচর মানে টর্শনের কারণে হচ্ছে, তো এটা বলে টর্শনাল শেয়ার স্ট্রেস। টর্শনাল শেয়ার স্ট্রেস এখানে তৈরি হবে, এবং এটার ভ্যালু হবে টাউ ইকুয়াল টু 16 টর্ক ডিভাইডেড বাই পাই ডি কিউব। আর যদি ফাঁপা হয় 16 টি ডি নট পাই, আল্লাহ কলমের কালি ফুরাই গেল। দেখেন তাহলে পাই ডি নট টু দি পাওয়ার 4 মাইনাস ডি আই টু দি পাওয়ার 4। তো ভাই মোটামুটি কি বুঝতে পারছেন এই জিনিসগুলো আমি যা বোঝাতে চাইলাম বেসিকটা? জি ভাই। আচ্ছা, হ্যাঁ ভাই বুঝছি। হ্যাঁ যদি বোঝেন তাহলে 16 মিনিট ক্লাস হয়েছে। আমরা প্রথম প্রবলেমটা একটু করি। দেখেন আমি শুরুতেই একটু কঠিনটাই তুলে রাখছি। দেখেন একটি ফাঁপা শ্যাফটের, ফাঁপা প্রথমে কি শ্যাফট? ফাঁপা শ্যাফট। একটি ফাঁপা শ্যাফটের বাহিরের ও ভেতরের ব্যাস যথাক্রমে 100 মিলিমিটার এবং 40 মিলিমিটার। তাহলে ভিতরের ব্যাসটা হলো 40 মিলিমিটার আর বাহিরের ব্যাসটা 100 মিলিমিটার। আচ্ছা তাহলে কি কি দেওয়া আছে? ডি নট, ডি নটও দেওয়া আছে, ডি আইও দেওয়া আছে, ঠিক আছে। শ্যাফটটি 120 আরপিএম এ ঘুরে, তাহলে এন এর ভ্যালু দেওয়া আছে 120 আরপিএম। এই যে আরপিএম বললাম, রিভলিউশন পার মিনিট। আরপিএম এ ঘুরে পাওয়ার পরিবহন করছে, বুঝছেন? শ্যাফটটা এত আরপিএম এ ঘুরতেছে মানে 120 আরপিএম, মানে রিভলিউশন পার মিনিট, প্রতি মিনিটে 120 বার করে ঘুরতেছে, এইভাবে ঘুরে 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 কি করতেছে? মানে পাওয়ার ট্রান্সমিট করতেছে, বুঝছেন? যদি শ্যাফটটির সর্বোচ্চ স্ট্রেস 50 মেগাপ্যাসকেল অতিক্রম না করে, তার মানে সর্বোচ্চ স্ট্রেস কিন্তু 50 মেগাপ্যাসকেল, তাহলে পাওয়ার নির্ণয় করো, মানে কতটুকু পাওয়ার তাহলে ট্রান্সমিট করতেছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে শুরুতেই আমাদের পাওয়ারের যে সূত্রটা আমরা দেখলাম, P ইকুয়ালস টু হচ্ছে 2 পাই এনটি ডিভাইডেড বাই 60। তাহলে এটা হলো পাওয়ার বের করার সূত্র কোনো শ্যাফট থেকে। তাহলে কি কি দরকার আমাদের? 2 পাই তো দরকার নাই, এন, এন দেওয়া আছে কত? 120, 120 লিখলাম আরপিএম। আর আরপিএম লেখার সাথে সাথে আমার এখানে 60 লিখতে হবে যেহেতু এটা মিনিটে আছে। আর টি দেওয়া আছে কত? টর্ক। এই টর্কটা পেলেই কিন্তু এখানে ভ্যালুটা বসাইলে তারপর ক্যালকুলেশন করলে আমার এত ওয়াটে কিন্তু পাওয়ার চলে আসবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে টি এর ভ্যালুটা দেয়া নাই। তাহলে এই ভ্যালুটা আমাদের বের করে নিতে হবে। তো এই ভ্যালু বের করার জন্য এই যে ফাঁপা শ্যাফট বলছে বাহিরের ব্যাস ভেতরের ব্যাস দেওয়া আছে, আর এই যে সর্বোচ্চ স্ট্রেসটা দেওয়া আছে, সর্বোচ্চ স্ট্রেস মানে শেয়ার স্ট্রেসটা দেওয়া আছে। তাহলে আমাকে এখানে আগে টাউটা ব্যবহার করা লাগবে, 16 টি ডি নট ডিভাইডেড বাই পাই ডি নট টু দি পাওয়ার 4 ডি আই টু দি পাওয়ার 4, এই সূত্রটা ব্যবহার করলাম। তাহলে এখন এই টাওয়ের ভ্যালু যদি বসাই কত হবে? 50 মেগাপ্যাসকেল আছে কিন্তু এটা ভাই, মেগাপ্যাসকেল আমি কিসে নেব? প্যাসকেলে নেব। হুম, 16 টি, টি কত দেয়া আছে? টি হচ্ছে আমাদের 0.1। আচ্ছা না সরি, টি বের হবে, টি তো বের করবো, এই যেখানে লাগবে আমাদের, তাহলে টিটা লিখলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে ডি, ডি আউটটা কত? 100 মিলিমিটার। তাহলে 100 মিলিমিটারকে আমাদের কিসে নিয়ে আসতে হবে? মিটারে, তার মানে 0.1। পাই আছে এখানে, আবার ডি ডিও, তাহলে 0.1 টু দি পাওয়ার 4। ডি আই হচ্ছে আমাদের 40 মিলিমিটার, তাহলে 0.04 উপরে 4। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমি টির ভ্যালুটা বের করব। দেখেন বের করি।
আচ্ছা তাহলে আমাদের আসতেছে হচ্ছে 9566.15 এত নিউটন মিটার। তাহলে টর্কের এককটা কিন্তু অবশ্যই নিউটন মিটার। এটা আসলো। তাহলে এটাই তো এখানে বসাইতে হবে। তাহলে এখানে বসাইলে এই যে আমাদের এখানে পাওয়ারটা বের হবে। তাহলে আমি অ্যান্সারে রাখলাম 2 পাই 2 পাই 120 ইন্টু এই যে অ্যান্সারটা। অ্যান্সার মানে টির ভ্যালুটা বসাই দিলাম ডিভাইডেড বাই 60। তাহলে আমার আসতেছে 120 211 এত এত ওয়াট এত ওয়াট। যদি 1000 দ্বারা আমরা ভাগ করে দেই 120.212 120.212 এত কিলোওয়াট। তাহলে এটাই আমাদের আনসার। এভাবে আমরা বের করলাম। আশা করি সবাই বুঝেছেন আমরা কিভাবে একটা ফাঁপা শ্যাফটের পাওয়ার বের করতে পারি, টর্ক বের করতে পারি। এই জিনিসগুলো এভাবেই বের করতে হবে। তাহলে দুই একবার প্র্যাকটিস করবেন, অঙ্ক ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এর পরের প্রবলেমটা কি বলেছে। একটি সলিড শ্যাফটকে ঘোরাতে, দেখেন একটি সলিড শ্যাফট মানে এরকম ধরেন কলমের মতো একটা শ্যাফট, এই সলিড শ্যাফটকে ঘোরাতে 50 কিলোওয়াট শক্তির প্রয়োজন। তাহলে শক্তি কত লাগবে? 50 কিলোওয়াট। এবং শ্যাফটের দ্রুতি 354 আরপিএম। এই দ্রুতি বা বেগ দেখে লাভ নাই, এককটা দেখবেন সবসময়। 354 আরপিএম, তার মানে এটা এন এর ভ্যালু, এন। এর টর্ক কত? তাহলে টর্ক চাইছে। এটা কিন্তু ফাঁপা না, সলিড শ্যাফট। তাহলে কি হবে সূত্রটা? আমার যে পাওয়ার দেওয়া আছে অবশ্যই পি 2 পাই এনটি বাই 60। তাহলে পাওয়ার দেওয়া আছে এই যে পি, তারপরে কি দেওয়া আছে? শ্যাফটের দ্রুতি মানে এন এর ভ্যালু আগের দেওয়া আছে। টর্ক কত বের হইছে না? কোনটা? আগের আগের আগেরটা? মধ্যে টর্কটা আগের টর্ক হচ্ছে 9566.15 নিউটন মিটার। এই যে, ঠিক আছে, 9566.15 নিউটন মিটার। এটা এখানে বসায় দিয়ে তারপরে যে কিলোওয়াটে বের করে ফেলছি। আচ্ছা এখন তাহলে পির ভ্যালুটা কত দেয়া আছে? 50 কিলোওয়াট। তাহলে যে পির ভ্যালুটা লিখবো 50 কিলোওয়াট ইন্টু 10 টু দি পাওয়ার 3। এখানে 2 পাই এন কত? এন এর ভ্যালু হচ্ছে 354 আরপিএম। তাহলে ভাই সবাই খেয়াল রাখবেন, এন এর ভ্যালু লিখলাম 354 আরপিএম, যখনই লিখছি সাথে সাথে এখানে 60 হবে, যেহেতু এটা আরপিএম। আর এই যে টি আছে, টির ভ্যালুটা আমার বের হয়ে যাবে। তাহলে এই টি আমাদের এটা তাহলে কি করব? কোনাকুনি গুণ করব এটা এই দিক। তাহলে টির সাথে এগুলো আছে, এগুলো তারা ভাগ হয়ে যাবে পরবর্তীতে। তাহলে উপরে হবে আমার 50 ইন্টু 1000 ইন্টু 60 2 পাই ইন্টু 354। তাহলে 1348.77 1348.77 নিউটন মিটার। তাহলে এটা আমাদের টর্ক আসলো। ঠিক আছে, এই যে বাখরাবাদ ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সিস্টেম লিমিটেড আসছিল। তারপরে দেখেন 3 নম্বর প্রবলেমটা কি বলছে। একটি সলিড স্টিল শ্যাফটের সর্বোচ্চ শিয়ার স্ট্রেস হচ্ছে এত। তাহলে সর্বোচ্চ শিয়ার স্ট্রেস কিন্তু আবার দেওয়া আছে, তার মানে টাও এর ভ্যালু এটা টাও। এবং টর্ক এত নিউটন মিটার, টর্ক এত নিউটন মিটার। দেখেন এই দুটো অঙ্কে কিন্তু টর্কের ভ্যালু দেয়া ছিল না, দুটোতেই বের করে নিছি। বাট এই অঙ্কে যে 12.5 কিলো নিউটন মিটার দেয়া আছে, এটা কিন্তু নিউটন মিটার না ভাই, সবাই মনে রাখবেন, খেয়াল রাখবেন। কিলো নিউটন মিটার, তার মানে এটাকে কিলোমিটার। নিউটন মিটারে নিলে আমাদের 1000 দ্বারা গুণ করা লাগবে টি এর ভ্যালুটাকে। শ্যাফটের ব্যাস কত এটা বের করতে বলছে। তাহলে শ্যাফটের ব্যাস তো ইজিলি বের করা যাবে। কি করবেন? তাহলে আপনার কি দেওয়া আছে সেটা আগে দেখেন। এখানে আমার সর্বোচ্চ শেয়ার স্ট্রেস দেওয়া আছে, তাহলে সর্বোচ্চ শেয়ার স্ট্রেসের সূত্র ইউজ করবেন। মানে যদি পাওয়ার থাকে তাহলে পি এর সূত্র ব্যবহার করতে হবে, যদি সর্বোচ্চ শেয়ার স্ট্রেস দেওয়া থাকে টাও এর সূত্র ব্যবহার করবেন একটা মান বের করার জন্য। তাহলে টাও মানে হচ্ছে কি 16 টি পাই ডি কিউব। এটা ছোট ডি বড় ডি যাই লেখেন সমস্যা নেই। তাহলে টাও কত? টাও হচ্ছে আমার এই যে সর্বোচ্চ শেয়ার স্ট্রেস 50 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে 50 ইন্টু 10 টু দি পাওয়ার 6 16 আছে। টি এর ভ্যালু কিন্তু দেয়া আছে এখানে, এই যে 12.5, সাথে 1000 গুণ হবে যেহেতু কিলো নিউটনে দেয়া আছে, পাই ডি কিউব। তাহলে ডি এর ভ্যালুটা বের করতে পারবেন না এখান থেকে, সব ভ্যালু দেয়া আছে। হ্যাঁ, এখন তো মান বসে দিই। হ্যাঁ 0.10
মান বসায়া এখানে আপনার রেজাল্ট আসবে 108.4 মিলিমিটার। বুঝছেন? করবেন। 0.108 মিটার আসছে, কিন্তু মিটার থাকলে মিলিমিটার নিলে 1000 দ্বারা গুণ দিতে হবে, আর সেন্টিমিটার নিলে 100 দ্বারা গুণ দিতে হবে। 128। সুবিধা মতো যেটা আমাদের সুবিধা হয় ওইটা আমরা লিখবো। আচ্ছা ভাই, যদি কারো প্রবলেম হয়ে থাকে, যদি না বুঝে থাকেন বললেন। দেখেন 4 নাম্বার প্রবলেমটা একটু বুঝায় দেই, এটাও পারবেন আর কি। একটি শ্যাফট 10,000 কেজি মিটার টর্ক সরবরাহ করতে পারে। দেখেন তাহলে এখানে কিন্তু একটা শ্যাফট যে এত টর্ক সরবরাহ করতে পারে এটা বলা আছে, বুঝছেন? 10,000 কেজি মিটার। এখন কেজি মিটারে আছে, আমরা কিন্তু কেজি মিটারে নিয়ে করতে পারবো না, নিউটন মিটারে নিয়ে করতে হবে, নিউটন মিটারে নিয়ে। আচ্ছা, তারপরে শিয়ার স্ট্রেস, এটা এইটা অন্তরে হ্যাঁ হ্যাঁ 9.8 দ্বারা গুণ করতে হবে। তারপরে শিয়ার স্ট্রেস কি দেওয়া আছে? শিয়ার স্ট্রেস 450 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা আমরা প্যাসকেলে নিব বা নিউটন পার মিটার স্কোয়ারে। শ্যাফটের সর্বনিম্ন ব্যাস কত? বা এখানেও কিন্তু পাওয়ার দেয়া নাই, শিয়ার স্ট্রেস দেওয়া আছে, তাহলে সূত্র হবে কি? টাউ 16t ডিভাইডেড বাই পাই ডি কিউব। তাহলে এই যে টাউ এর ভ্যালু কেমন হবে, এটা কিন্তু কনভার্ট করা শিখাইছিলাম। 450কে আমরা যদি 9.81 দ্বারা গুণ করি, কেজিটা নিউটনে গেল। আর 10⁴ দ্বারা গুণ করলে নিউটন বাই মিটার স্কয়ার। হ্যাঁ নিউটন বাই মিটার স্কোয়ারে গেল। তো এখন জি ভাই, নিউটন বাই মিটার স্কয়ার পাস্কেল। আচ্ছা, তাহলে এখন 16 আছে, আর এই যে টর্ক, এটা তো টর্ক কত দেওয়া আছে? 10,000। তাহলে 10,000 ইন্টু 9.81, নিচে আছে পাই ডি কিউব। তাহলে ওটার মতোই সেম, এখানেও ডি এর ভ্যালুটা বের করবেন। মানে ডি কিউবটাকে এই পাশে আনবেন আর এই টোটালটাকে নিচে নিয়ে যাবেন, করে তারপর এটাকে ঘনমূল বের করবেন। এটা বর্গমূল না, কিউব আছে এখানে। ঘনমূল করলে ডি এর ভ্যালুটা বের হয়ে যাবে। তাহলে ডি এর এককটা আপনার সুবিধা মতো মিলিমিটার বা মিটার বা সেন্টিমিটারে রাখবেন, সমস্যা নেই। আর যদি বলে দেয় তাহলে কিন্তু সেটাতে রাখতে হবে, খেয়াল রাখবেন। চার্জ বেশি ঘোরাচ্ছে মোবাইলে। ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্রাইটনেস বাড়াইছি তো চার্জার আরো। লাগাই নেন, হ্যাঁ চার্জার লাগাই নেন তাহলে তো। উম, বাড়িতে আছি। আচ্ছা, তো 4 নাম্বার গেল, এখন 5 নাম্বার। এটা মোটামুটি সেম ম্যাথ। একটি ইস্পাতের দণ্ডের উপর, ইস্পাতের দণ্ড 100 কিলো নিউটন মিটার টর্ক টর্ক প্রয়োগ করা হলো। তাহলে এখানেও কিন্তু নিউটন মিটারে নাই, কিলো নিউটন মিটারে আছে। তাহলে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে নিউটন মিটারে আসবে। তাহলে এই টর্কটা ব্যবহার করতে হবে। যদি সর্বোচ্চ শিয়ার পীড়ন 15 মেগাপ্যাসকেল হয়, তাহলে এই যে মেগাপ্যাসকেলে আছে, তাহলে এটাও ব্যবহার করা যাবে না, 10⁶ দ্বারা গুণ করে প্যাসকেলে নিতে হবে। ভাই আমরা অঙ্ক করবো সবসময় এসআইতে, বুঝছেন? এসআইতে করলে আমাদের সুবিধা হবে। আর যখন এটা করতে করতে প্র্যাকটিস করতে করতে মানে খুব ভালো আপনাদের দখল চলে আসবে, তখন চাইলে মেগাপ্যাসকেলে রেখেও করতে পারবেন, ওইটা তখন আমার বলে দেওয়া লাগবে না। আপাতত সবগুলো এসআই এককে এনে মান বসায়া তারপরে রেজাল্ট বের করবেন। এত হয় তাহলে ব্যাস নির্ণয় করো। তাহলে আবারও কি দেওয়া আছে? টর্ক দেওয়া আছে, শেয়ার পীড়ন দেওয়া আছে, এখান থেকেও ব্যাস বের করবেন। এটাও আপনাদের কাজ, এটাও এই সূত্রই ব্যবহার করবেন, সবগুলো মান বসাবেন, ডি এর ভ্যালুটা বের করবেন। এটা আমার করে দেওয়া লাগবে না মনে করতেছি। নেক্সট প্রবলেমটা আমি করে করা লাগবে দিচ্ছি। না ভাই। হ্যাঁ দেখেন 6 নাম্বারটা দেখেন। দুটি পাত, ভাই যে 100 কিলো ভাগ করার কথা বললেন কেন? ও আচ্ছা আচ্ছা গুণ করতে হবে, হ্যাঁ হ্যাঁ সরি। দেখেন টি আছে না, সহজ ভাই, কিছু বুঝে নিন না। ওটা একটু কনফিউশন। হ্যাঁ কিলো নিউটন মিটার, গুণ করতে হবে 100 ইন্টু 10⁻³ নিউটন মিটার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এখানে 6 নাম্বার কি আছে? দুটি পাত একটি রিভেট দ্বারা চিত্রানুযায়ী জোড়া দেয়া হলো। রিভেট মানে এই যে আমরা বলি না যে বন কাটা, তার কাটা, পেরেক, এগুলো আর কি। তাহলে দুটি পাত একটি রিভেট দ্বারা চিত্রানুযায়ী জোড়া দেয়া হলো। তাহলে এই যে একটা প্লেটের ধরেন একটা সাইড, যে এরকম ধরেন ক্যালকুলেটর, এখানে আরেকটা ক্যালকুলেটর রেখে আমরা পেরেক দিয়ে আটকায় দিলাম।
বুঝছেন, এখানে একটা গাড়লাম, গেড়ে আটকাই দিলাম। তাহলে এটা কিন্তু সাইডটা কিন্তু এই সাইড ভিউটা দেখাচ্ছে। এই নিচেও এই যে প্লেটটা, এটা প্লেটের সাইড ভিউ দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে কি করছে, রিভেট দ্বারা জোড়া দিছে। রিভেটের সর্বনিম্ন ব্যাস কত? তাহলে এই যে রিভেটটা ব্যবহার করতেছে, এই রিভেটের ব্যাস সর্বনিম্ন কত হবে, এটা আমাদের বের করতে হবে যে সর্বনিম্ন ব্যাস কত। পাতদয় 314 নিউটন টেনশন বল সহ্য করতে পারে। এই যে টেনশন বা টেনসাইল ফোর্স দেওয়া আছে, এই যে পি দ্বারা টানতেছে, তাহলে এই পাতগুলো কি করতে পারতেছে, 314 নিউটন টেনশন বল সহ্য করতে পারে। সর্বোচ্চ শিয়ার পীড়ন কত? শিয়ার পীড়ন হচ্ছে 100 ইন্টু 10⁶ এত প্যাসকেল, এটা হলো সর্বোচ্চ শিয়ার পীড়ন। ভাই তাহলে দেখেন, এই দুটা প্লেট, তাহলে এই পাশ থেকে পি টানতেছে, এ পাশ থেকেও পি টানতেছে, তাহলে এই দুটা প্লেটকে যদি টানা হয়, ধরেন খুব জোরে টানা হলো, তাহলে কেটে যাবে কোথায়? কেটে যাবে কিন্তু এই রিভেটটা, এই যেই বরাবর কেটে যাবে। বুঝতে পারছেন? দেখেন চিত্রটা দেখেন ভালো করে। আমি যদি দুইটা প্লেটকে টান দেই, আমার কিন্তু কাটবে হচ্ছে এই যে এই বরাবর কিন্তু কাটবে। তাহলে এই বরাবরটা কেমন? অবশ্যই সার্কুলার, অবশ্যই সার্কুলার। এই যে এরকম একটা ধরেন পেরেক ছিল এখানে, তাহলে এই বরাবর কেটে গেল। তাহলে এই যে কাটলো যেখানে, তার এরিয়াটা কিন্তু পাই ডি স্কোয়ার বাই 4। এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা? যদি না বোঝেন বলেন। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে বুঝলে আমাদের আর সমস্যা হবে না এ ধরনের অঙ্কে। আচ্ছা, এবং এই যে কাটতেছে, এখানে কাটতেছে কয় জায়গাতে? এই একটা জায়গাতেই কিন্তু কাটতেছে, এইখানে কিন্তু কাটবে না, নিচেও কিন্তু কাটবে না, এই মাঝ বরাবর কাটবে, কারণ দুটা প্লেট দুই দিক থেকে চলে যাচ্ছে, টান দিচ্ছে। তাহলে এই মাঝ বরাবর কেটে যাবে। কাটলে আমাদের তাহলে এক জায়গাতে শিয়ার হচ্ছে, এক জায়গাতে শিয়ার হচ্ছে। এখন এই রিভেটের সর্বনিম্ন ব্যাস আমাদের বের করতে হবে। তাহলে 6 নাম্বার প্রবলেম, টাও ইকুয়াল টু কি হবে, বল বাই ক্ষেত্রফল। তাহলে বল কত? পি, পির মান কত? এই 314 নিউটন সর্বোচ্চ সহ্য করতে পারে, তার বেশি দিলে তো ফেল করবে। সো সর্বোচ্চ এটা 314। আচ্ছা, পি বাই এ, তারপরে টাও এর ভ্যালু কত? শিয়ার পীড়ন 100⁶, আর পি হচ্ছে আমাদের 314 নিউটন, আর এখানে এরিয়াটা হবে পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে এখানে যদি আমি ডি এর ভ্যালুটা বের করি, কত আসে দেখি।